আমরা শিং এবং মাগুর মাছ এর মজুদ ঘনত্ব নিয়ে আলোচনা করব যে প্রতি শতকে আমরা স্বাভাবিক থেকে সর্বোচ্চ কত পিচ মজুদ করতে পারবো যাতে আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রাটা ঠিক থাকে। অর্থাৎ আমার টার্গেট অনুসারে আমি শতকে কত কেজি মাছ আমি উৎপাদন করতে পারবো। আর এই মজুদ ঘনত্ব শব্দটা মাছ চাষের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তার কারণ আমরা যখন এই মাটিতে আমরা যে কোনো একটা গাছ রোপণ করি, তখন আমি চিন্তা করি যে এই গাছটা কতটুকু বড় হতে পারে, চারপাশের ডালপালা কতটুকু ছড়াতে পারে, তাহলে এই একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব আমাকে কতটা মেনটেন করতে হবে, কারণ এটা আমি দেখছি। আর মাছ তো পানির প্রাণী, আমি তো একে দেখতে পারি না। এজন্য আমাকে ওর পরিবেশটা নিশ্চিত করার জন্য আমাকে হিসেব করতে হয় যে আমি কতটুকু মাছ, আমি কত কেজি মাছ উৎপাদন করতে পারবো, কি পরিমাণ সংখ্যায় দিলে আমার সেই নির্ধারিত সময়। এজন্যই মজুদ ঘনত্ব মাছ চাষের ক্ষেত্রে, শুধু শিং মাগুর না, সমস্ত মাছের ক্ষেত্রে মজুদ ঘনত্ব হইল প্রথম এবং প্রধান শর্ত। যারা না বুঝে এই মজুদ ঘনত্বটা ঠিক না রাখে, তারা অনেক সময় নানান ধরনের সমস্যার সম্মুখীন তারা হয়। যেমন বিভিন্ন ধরনের রোগ এসে যায়, হঠাৎ করেই বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আপনার মাছের ভিতরে এসে গেছে, তখন বিভিন্ন রকম মেডিসিন, বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক পুকুরে প্রদান করতে হয়। কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক প্রদান করলেন, আপনি বিভিন্ন মেডিসিন প্রদান করলেন, মাছের রোগকে আপনি নিরাময় করলেন, এই যে সময়টা, অর্থাৎ একটা রোগ নিরাময় করতে আপনি যে মেডিসিনটা ব্যবহার করছেন, এখানে কমপক্ষে 12 থেকে 15 দিন আপনার মাছের যে গ্রোথ, বার বৃদ্ধিটা, সেটা স্টপ হয়ে গেল। অর্থাৎ 12-15 দিন আপনি মাছের কোনো বৃদ্ধি পাচ্ছেন না। তো এই সময়টায় আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার এই সময় খাদ্য প্রদান করতে হচ্ছে, সেই খাদ্যটা নষ্ট হচ্ছে, এবং মেডিসিনের জন্য আপনাকে তো বাড়তি পয়সা খরচা করতেই হচ্ছে। তাহলে একটু মজুদ ঘনত্বটা ঠিক না রেখে আপনার সাধ্য বা হিসাবের বাইরে আপনি ঘনত্ব দেওয়ার কারণে আপনি কিন্তু বিভিন্ন দিক থেকে লসের সম্মুখীন আপনি হচ্ছেন। সেজন্যই আমরা সবসময় বলি যে মজুদ ঘনত্ব ইম্পর্টেন্ট এবং ভাইটাল বিষয়, এটা মেনটেন করতেই হবে। এখন শিং এবং মাগুর মাছের মজুদ ঘনত্ব 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম ভাগটা হলো যে নির্ধারণ করার জন্য যে আমি রেণু থেকে সরাসরি একই পুকুরে কালচারে যাব, এটার মজুদ ঘনত্বটা আমি কিভাবে নির্ধারণ করব। দ্বিতীয়ত, আমি স্বাভাবিকভাবে চাষ ব্যবস্থাপনা করলে সেখানে কতটুকু মজুদ ঘনত্ব আমি দিব। তৃতীয়ত, এয়ারেটর দিয়ে চাষ করলে সেখানে আমার মজুদ ঘনত্বটা কতটুকু হওয়া উচিত। তো প্রথমেই আসা যাক রেণু থেকে কালচার, কারণ শিং মাগুর মাছের ক্ষেত্রে অনেকেই এই রেণু থেকে কালচারটা করে থাকেন। তো এটা করার ক্ষেত্রে আপনি রেণুটা সেখানে কিছু বিক্রি করলেন বা ট্রান্সফার করলেন, এখন আপনি যেটা চাষে রাখবেন সেটার পরিমাণটা আপনি কিভাবে নির্ধারণ করবেন। এটা নির্ধারণ করার সবচেয়ে সহজ একটা উপায় হলো, শিং মাছ তো মাগুর মাছ জাল টান দিলে সহজে আসবে না, এ কাদার মধ্যে ঢুকে যাবে, একে আনা একটু মুশকিল। সেক্ষেত্রে প্রতি শতকে 500 গ্রাম থেকে 600 গ্রাম সরিষার খোল বা 700 গ্রাম সরিষার খোল প্রতি শতকে, এটাকে যদি
1 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ ভিজানোর পরে, অর্থাৎ আপনি 6 থেকে 700 গ্রাম প্রতি শতক হিসাবে নিলেন, আপনার ওখানে কত শতক পুকুর, জলায়তন, অতটুকু সরিষার খোল, টাটকা খোলটা নিয়ে আপনি এটা পানিতে ভিজালেন। যখন 1 থেকে 1.5 ঘন্টা পরে এটা পুরোটা ভিজে যাবে, কোনো রকম চাকা থাকতে পারবে না, ছোট দানা হয়ে যাবে, সব গুড়ি গুড়ি সুজি দানা হয়ে যাবে। তা এটা পাতলা করে পানির সাথে গুলিয়ে আপনি বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যার আগে আগে আপনি সারা পুকুরে এটা ছিটিয়ে দিলেন। পরের দিন সকালবেলা যখন আপনি জালের নিচের যে রশিটা, সেটা একটু জেলের সংখ্যাটা বেশি নিতে হবে, নিয়ে একটু ভালো করে চাপ দিয়ে যদি আপনি টান দেন, তাহলে দেখা যায় যে আপনার 80% মাছ, 80 থেকে 85% মাছ আপনার জালে উঠে আসবে। এই যে 15-20% কেন উঠবে না? কারণ নিচের কাঁচি টানার সময় কিন্তু পাশ দিয়ে কিছুটা ফাঁকা জায়গা থাকে, সেখান থেকে এটা হয়ে যাবে, কিন্তু মাছটা আপনার মাটিতে থাকবে না। কারণ এই যে সরিষার খোল ভিজানোটা খাওয়ানোর কারণে আপনার মাছের ভিতরে এই যে মার্স গ্যাস নামক একটা বিষাক্ত গ্যাস যেটা আছে, এই কাঁচা সরিষার খোলটা খাওয়ার কারণে মাছের পেটে একটা গ্যাসের তৈরি হবে এবং এর শরীরে একটা যন্ত্রণা তৈরি হয়। সে মাটিতে যেতে পারবে না, সে পানির মাটি থেকে 2-3 ফিট উপরে সে ছুটোছুটি করতে থাকবে, যার জন্য আপনার 80 থেকে 85% মাছই আপনার জালে চলে আসবে, বাকিটা পাশ দিয়ে আপনার চলে যাবে। তো এভাবে জাল টেনে যদি টোটাল মাছটা ওয়েট করে, সেখান থেকে 100 গ্রাম করে বা 200 গ্রাম করে 3-4টা মাপ দিয়ে টোটাল সংখ্যাটা আপনি নির্ধারণ করেন, তাহলে আপনি আন্দাজ করতে পারবেন যে আপনার পুকুরে কত পিচ বা কত কেজি মাছ চাষের জন্য আপনার রয়েছে। দ্বিতীয় যেটা, আপনি যদি এয়ারেটর দিয়ে চাষ করতে চান, প্রতি শতকে 1000 থেকে 1200 পিচ পর্যন্ত সর্বোচ্চ মজুত করা যায়, যদি খাদ্য ব্যবস্থাপনা এবং মাসিক, 15 দিন বা সাপ্তাহিক যে পরিচর্যা, সব ক্রাইটেরিয়াগুলো যদি ঠিকঠাক আপনি রাখতে পারেন, এবং সেটা ভেঞ্চুরি এয়ারেটর। আমি এই যে দামি এয়ারেটর যেটা বাইরে থেকে আসে, অনেক দামি এয়ারেটর, লক্ষ লক্ষ টাকার সেট করতে হয়, তা এটা তো সব চাষির দ্বারা, আমরা যারা প্রান্তিক লেভেলের চাষি, আমাদের দ্বারা তো আসলে এটা সবার দ্বারা ক্রয় করা সম্ভব না। এজন্য আমি ভেঞ্চুরি এয়ারেটরের কথা বলছি, যে ভেঞ্চুরি এয়ারেটর যদি 1 একরের জন্য 1 হর্স পাওয়ারের এয়ারেটর 8 থেকে 12 ঘন্টা, 2টা ভাগে ভাগ করে আপনি চালান, যে 12 ঘন্টা চালালে আপনি সন্ধ্যার পরে 6 ঘন্টা, যদি সন্ধ্যার পরে 6 ঘন্টা চালান, তাতে যে অক্সিজেন ডাইলেশনটা যেটা পানির সাথে হবে, এতে মাছ, আমাদের পুকুরে যদি অ্যামোনিয়া হয় বা মাছ ভাসে খাবি খেতে থাকে, সেটা সাধারণত ভোর রাতে এটা হয়। আমরা অতি ভোরে উঠলে আমরা পুকুরে মাছ ভাসতে দেখি, কারণ এই সময় পুকুরে অক্সিজেন সংকট দেখা দেয়। তো যদি রাতের বেলা আমরা 5 থেকে 6 ঘন্টা এয়ারেটরটা চালাই, তাহলে যে অক্সিজেন ডাইলেশনটা যে পানির সাথে হবে, এর জন্য সকালবেলা এই মাছটা আর ভাসবে না। এবং দ্বিতীয়টা হলো সাধারণত 10টার পরে, কারণ দুপুর যে সময়টা, এই সময়টায় অনেক সময় পানিটা গরম হয়ে যায়, রৌদ্রের তাপ যদি বেশি উঠে, তো এই সময়টা যদি আমরা 6 ঘন্টা চালাই, তাহলে যে যে আলোর যে ব্যাপারটা এবং অক্সিজেন এবং বাতাসের যে ব্যাপারটা, সেটাও পানির সাথে ডাইলেশন হবে। টোটাল 8 থেকে 12 ঘন্টা 2 ভাগে চালালে, তাহলে আমরা মজুদ ঘনত্বটা শিং মাছের ক্ষেত্রে 1000 থেকে 1200 পিচ প্রতি শতকে আমরা মজুত করতে পারি। এবং যদি এখানে মাগুর মাছ আমরা মজুত করি, তাহলে 700 থেকে 900, এর বেশি মাগুর মাছ মজুত করা কোনোভাবেই ঠিক হবে না। আর যারা আমরা শিং এবং মাগুর একত্রে চাষ করব, তারা যদি এয়ারেটর দিয়ে চাষ করি, তাহলে আমাদের মজুদ ঘনত্বটা কোনোভাবেই প্রতি শতকে 1000 পিচের বেশি
যাওয়া যাবে না, এটা কোনোভাবেই এক্সিট করা যাবে না। এবং সেখানে 80% শিং মাছ এবং 20% হলো মাগুর মাছ। অর্থাৎ 100 পিস মাছ আপনি দিলে পরে তার 80টা শিং এবং 20 পিস হলো মাগুর। এই রেশিওটা মেনটেন করতে হবে। এয়ারেটর ছাড়া যদি আমরা পরিচর্যা এবং খাদ্য ব্যবস্থাপনা সব কিছু আমরা ঠিকঠাক রাখি, তাহলে আমরা প্রতি শতকে মজুদ ঘনত্বটা শিং মাছ 500 পিস সর্বোচ্চ, আর মাগুর মাছ হলে 350, এর বেশিটা দেয়া মোটেই ঠিক হবে না। এবং যদি শিং মাগুর একত্রে দেই তাহলে আমরা অ্যাভারেজে 400 পিস, যার 80% হলো শিং এবং 20% মাগুর। তো এই চাষ ব্যবস্থাপনাটা, এই যে মজুদ ঘনত্বটা, এটা যদি আমরা মেনটেন করি এবং আমাদের মাছের যে আমিষের চাহিদাটা এবং পরিচর্যার বিষয়টা আমরা যদি সব কিছু ঠিকঠাক রাখি, তাহলে আমরা কম খরচে একটা শিং মাগুর মাছের লাভজনক চাষ ব্যবস্থা আমরা করতে পারবো। এখন অনেকেই আপনার শিং মাগুরের সাথে সাথী ফসল হিসাবে কিছু দিতে চান। আমার কাছে এটা অতটা গ্রহণযোগ্য না। কারণটা হলো, মাগুর মাছের এদের ক্যারেক্টারটা হলো এরা নিজের মলটাকে নিজেই আবার খেয়ে ফেলে। তো আমরা তো সাথী ফসল হিসাবে যে শতকে আমরা 2-4টা করে আমরা দেই, এটার কারণটা হলো এই মাছের যে মল সেটা খেয়ে সে বড় হবে, তার জন্য কোনো বাড়তি খাদ্য আমরা পুকুরে প্রয়োগ করব না। কিন্তু যেহেতু মাগুর মাছ তার নিজের মলটা নিজেই সে খেয়ে ফেলে, সেক্ষেত্রে এর সাথে অন্য কোনো মাছ দেওয়ার কোনো যৌক্তিক কারণ আছে বলে আমার মনে হয় না। তবুও যদি আমরা রুই, মৃগেল বা আইমসি মাছ দিতে চাই, তাহলে হয়তো বা শখের বশে এই শতকে 2-3টা এটা আমরা দিতে পারি। এর চেয়ে বেশি দেওয়াটা মোটেই কখনো ঠিক হবে না। আর এই মজুদ ঘনত্বটা আমাদের মাছ চাষের ক্ষেত্রে মেনটেন করা অতীব গুরুত্বপূর্ণ। কারণ আপনি বেশি লাভের আশায় আপনি অতি মজুদ ঘনত্ব দিলেন, আপনি প্রচুর পরিমাণে খাদ্য সেখানে দিলেন, খাদ্যের যে বাজার মূল্য, আপনি যদি শুধুমাত্র সম্পূরক খাবার দিয়েই মাছ চাষ করতে চান, তাহলে কি সেটা কখনোই লাভজনক হবে? আপনি প্রচুর খাবার দিলেন, সাথে আপনার রোগ হলো, আপনার মেডিসিন দিলেন, এবং এই যে সময়টা নষ্ট হলো, আপনার বার বৃদ্ধিটা যে নষ্ট হলো, এটার জন্য আপনি পিছনে পড়ে যাবেন। তো যার জন্য সম্পূরক খাদ্য হিসাবে আপনার হাতে তৈরি যে খাবার, সেই খাবারটা প্রদান করা অবশ্যই উচিত। একবেলা আপনারা চাইলে প্লেট খাদ্য এবং একবেলা হাতে তৈরি খাদ্য দিয়ে আপনারা এই মাছ চাষটা করতে পারেন। তো এভাবে যদি মজুদ ঘনত্ব হিসেব করে আমরা যদি বেশি লোভ না করে যদি একটা সফল চাষ আমরা করতে চাই, তাহলে দেখা যায় যে আমরা সফলভাবে চাষটা করতে পারবো এবং আমাদের লভ্যাংশটা অনেক বেশি থাকবে।